উনি আসছেন, আমার স্বামী দেবতা। হঠাৎ দরদ উতলে ওঠার কারণ আছে নিশ্চয়ই। আমি আমার বেডে যাই। কোথাও যাবে না, বসো তো এখানে। কেমন আছো দীপা? খুব ভালো। ইনি ইনি আমার মাসিমা। মাসিমা? হাসপাতাল দুটো। তোমায় কি আছে? ফল। ফল? শাকালু আর শশা স্বাস্থ্যের পক্ষে উপকারী। তোমার মাকে খাইও, ওনার স্বাস্থ্য ভালো থাকবে। তোরা কথা বল, আমি বেডে যাচ্ছি। বাইরের লোকের সামনে এভাবে না বললে চলতো না? কে বাইরের লোক? তুমি তো বাইরে থেকে এলে দিন 15 বাদে এই একবার। আর মাসিমা একই ঘরে আমার সাথে সব সময় আছেন। ডাক্তার কি বলছে? কবে ছাড়বে? জিজ্ঞেস করিনি। এখানে বেশ ভালো আছি। তুমি, তোমার মা, তোমার ছেলে, তোমরা সবাই ভালো থাকো। আমাকে কি দরকার তোমাদের? ছেলে তোমার না? শিউলি তোমার মেয়ে ছিল না? দিন রাত যাকে গাল মন্দ করে অভিশাপ দিয়ে অবজ্ঞায় অযত্নে অবহেলায় যাকে তুমি আর তোমার মা মেরে ফেলেছ, সেই শিউলি তোমার মেয়ে ছিল না? একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? যেতে পারে, কিন্তু তুমি এখানে আমার গায়ে হাত দিতে পারবে না। দীপা! কেন উত্তেজিত করছো বাবা? ওর শরীরটা সকাল থেকে ভালো নেই। আপনি আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে নাক গলাচ্ছেন কেন? স্বামী? স্বামী? যে স্বামী তার স্ত্রী আর সন্তানকে মায়ের হাত থেকে রক্ষা করতে পারে না, সে আবার স্বামী? স্বামী? যাক, যে জন্য আসা। ভল্টের চাবিটা কোথায় রেখে এসেছো তুমি? কেন? না, মায়ের খুব ইচ্ছে ছাতের উপর একটা ঘর করে মা কালীর মূর্তি রাখার। তা তুমি তো গয়নাগাটি পরোই না, সেখান থেকে একটা গয়না নিয়ে। গয়না বেচে মা কালীর প্রতিষ্ঠা করবে? তোমার মা জানে মা কালী একজন মহিলা? তোমার মার তো ফেভারিট হওয়া উচিত ছিল মহাদেব। মহাদেবকে প্রতিষ্ঠা করলে ওর কাছ থেকে তোমার মা দক্ষ যজ্ঞের প্রলয় নাচটা শিখে নিতে পারত। ডিসগাস্টিং। মায়ের সম্পর্কে এই নিন্দা শোনা কারো পক্ষে সম্ভব নয়। তাই তো বলছি, এখানে এসো না। ছাপোষা কেরানি আছো, মাপোষা গুড বয় হয়ে মার কোলে শুয়ে থেকে নতুন করে ফিডিং বোতল ধরো। ঠিক আছে, একদিন না একদিন তো তুমি বাড়ি ফিরবেই, তখন আমিও দেখব এখানে শুয়ে বসে পটের বিপি হয়ে থাকার খরচ তোমার কে জোগায়। শোনো বাবা, ওর খরচ জোগাতে তোমার যদি কোনো রকম অসুবিধে বা আপত্তি থাকে, তাহলে আমি ওর খরচ জোগাবো। একটা মেয়ের খরচ জোগাতে এই মায়ের কোনো অসুবিধা হবে না। হ্যালো, ডক্টর সেন বলছি। হ্যাঁ স্যার তো চেম্বারে আছেন। সে কি নেই? কিন্তু 3টের সময় আমরা তো একসঙ্গে রাউন্ডে ছিলাম। 5:30 বাজে, তার মানে আজও। হ্যালো, দেখুন তো এক্ষুনি এসে যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমি স্যারকে বলে দেবো যে আপনি ফোন করেছিলেন। ওকে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে, অলরাইট। আজও স্যার তাহলে 5টায় বেরিয়ে গেলেন, কিন্তু
ফোনটা ধরুন তো। সিস্টার ডেকাড্রন রেডি করুন, অক্সিজেন রেডি করুন। আছেন, একটু পরে ফোন করুন। Hurry up, hurry up, hurry up. অক্সিজেন রেডি করুন। অরুণ বাবু, কি হলো, ফোন রিসিভ করছেন না? নাম্বারটা ঠিকমতো ডায়াল করেছিলে? আরে হ্যাঁ, কিন্তু ফোন তো তুলছে না। স্যারকে এখন ভীষণ প্রয়োজন, কি করা যায় বলো তো? আর একবার ডায়াল করো। 3বার তো করলাম। ঠিক আছে। না, কি হলো? কোনো উত্তরই পাওয়া যাচ্ছে না, রিং হয়ে যাচ্ছে। কিন্তু তাহলে উনি গেলেন কোথায়? তুমি নেই, বাড়িটা বড় ফাঁকা লাগে। তোমার বৌমা তো সবসময় তোমার কথা বলে। আরে এই তো আজ এই টক ডাল রান্না করেছিল, বুঝলে তো, খেয়ে খাবে। সব সময় দু চোখ দিয়ে জল গড়াচ্ছে, বলছে মা টক ডাল খেতে ভালোবাসতো, মা টক ডাল খেতে পারলো না, মা। তা আনলেই পারতেন একটুখানি টক ডাল পলিথিনে করে, আমরাও খেতাম মাসিমার সঙ্গে। হ্যাঁ, তা আনলে হতো, আনবো না হয় একদিন। বেশি আনতে হবে না, একটুখানি ডাল পলিথিনের ব্যাগে করে আপনার স্ত্রীর চোখের সামনে ধরবেন, ওনার চোখের জলে ডালের পরিমাণটা বেড়ে যাবে। ও মা, তোমার সাথে একটা বিষয় কথা বলার ছিল। কি বিষয়? ওই পলতার বাড়িটা তো পড়ে আছে, মানে ওই আকন্দ শ্যাওলার ঝোপঝাড় হচ্ছে, তাই বলছিলাম যে। কি? না মানে ওই জমি জায়গাটা বিক্রি করে যদি কলকাতায় একটা 3 কামরার ফ্ল্যাট কেনা যায়, মানে। 3 কামরার ফ্ল্যাটে থাকবে কে? কেন, একটায় আমি আর তোমার বৌমা, আর রাজা তো বড় হচ্ছে, ওর একটা ঘর, আর দক্ষিণের দিকে একটা ঘর, যেটা তোমার দক্ষিণ খোলা ঘর। দেখো, তোমার বাবার চাকরির সুবাদে আমি অনেক ভালো ভালো জায়গায় ভালো ভালো বাড়িতে থেকেছি, আর দক্ষিণের হাওয়াও আমি অনেক খেয়েছি। এখন আর দক্ষিণের হাওয়াও সেরকম বয় না, এখন তো শুধু উত্তরের কনকনে হাওয়াই আমার ভাগ্যে জোটে। তাই জন্যই তো বলছিলাম তোমায়। ফ্ল্যাট কিনলে নিজের টাকায় কিনবে, 2 কামরার কিনবে, ফলতার বাড়ি যেমন আছে ঠিক সেই রকমই থাকবে। আর ওই আকন্দ শ্যাওড়ার কথা বলছিলে, ওগুলোর মধ্যেই আমার স্বামীর স্মৃতি বেঁচে আছে। তুমি বুঝতে পারছো না মা, ওটা কবে জবরদখল হয়ে যাবে। দিলকান্ত ভালো নয়, চোর ডাকাতের আড্ডা হবে ওখানে। ওরা আর যাই চুরি করুক, আমার স্বামীর স্মৃতি তো চুরি করতে পারবে না ওরা। আর ডাকাতি, সারা জীবন ধরে কত স্নেহ ভালোবাসা বুকের মধ্যে জমিয়ে রেখেছিলাম, সেগুলো তো কবেই ডাকাতি। তাহলে পলতার বাড়িটা তুমি বিক্রি করবে না? না, ওটাই হবে আমার শেষ ঠিকানা। গুড মর্নিং ডক্টর। মর্নিং। এখানে নেফ্রোলজি ডিপার্টমেন্টটা। কেন, আপনার কোনো পেশেন্ট ওখানে ভর্তি আছে?
না, নেফ্রোলজির হেড অফ দি ডিপার্টমেন্ট ডক্টর ডক্টর নক্ষত্র রায়, হ্যাঁ। হ্যাঁ, আমি ওর কাছেই দেখা করতে এসেছিলাম। কিন্তু ওনাকে তখন পাবেন না, উনি বেরিয়েছেন, একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে গেছেন। ও আসলে খুব জরুরি একটা ব্যাপার, মিটিংয়ে ছিলেন বলেই হয়তো সম্ভবত সেলফোনে পাইনি, তাই এখানে ছুটে আসতে হলো। যদি কিছু মনে না করেন আপনি, আসলে আমি ওনার ডিপার্টমেন্টেই কাজ করি, আমার নাম ডক্টর শুভ্রাংশু সেন। আপনি আমাকেও সব কথা খুলে বলতে পারেন। আসলে স্যার রোজ বিকেল 5টায় আমার নার্সিংহোমে যান। আপনার নার্সিংহোম? হ্যাঁ, ড্রিমল্যান্ড। তা স্যার প্রত্যেক দিন বিকেল 5টার সময় আপনার নার্সিংহোমে কেন যান? আসলে একজন পেশেন্টকে দেখতে। পেশেন্টকে দেখতে? মানে মানে ওর ট্রিটমেন্টের জন্য। প্রাইভেট প্র্যাকটিস? না না, ছি, প্রাইভেট প্র্যাকটিস নয়। আসলে পেশেন্টের বিশ্বাস স্যার না দেখলে, মানে চিকিৎসা না করলে উনি সুস্থ হবেন না। তার বিশ্বাসকে অনার করতে স্যার রাজি হয়েছিলেন আর কি। ও, তার মানে স্যার রাজি হলেন প্রাইভেট প্র্যাকটিস করতে? না না, আপনি ভুল করছেন। পেশেন্টের ট্রিটমেন্টের জন্য উনি কোনো ফিস নেবেন না, এ কথা আমাকে প্রথম দিনই বলে দিয়েছিলেন। পেশেন্ট একসময় আপনাদের স্পন্দনেই ভর্তি ছিল, নাম বলরাম মিত্র। বলরাম মিত্র? হ্যাঁ, তাকে তো আমি চিনি। ছি ছি ছি, স্যারকে এইভাবে আমি ভুল বুঝলাম। স্যারের সহানুভূতিকে আমি, আই এম এক্সট্রিমলি সরি। তা বলরাম বাবু এখন কেমন আছেন? বলরাম বাবু আর নেই। নেই? নেই নেই মানে? বলরাম বাবু মারা গেছেন। এই খবরটাই স্যারকে দিতে এসেছিলাম, একটু দিয়ে দেবেন প্লিজ। চলি। স্যার। হ্যাঁ বলুন, বসুন বসুন বলুন। আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। হ্যাঁ বলুন। কথাটা ইনফ্যাক্ট সীতা মিত্রর ব্যাপারে। আচ্ছা। দেখুন, পেশেন্ট এখন অনেক ভালো আছে। আমি ভাবছি 2-1 দিনের মধ্যে ওকে রিলিজ করে দেবো। আচ্ছা, তো পেশেন্ট যদি রিলিজ করার মতো অবস্থায় এসে থাকে তাহলে ডিসচার্জ করে দিন। তবে আপনি যে মেন্টাল ডিপ্রেশনের কথা বলছেন, সেখান থেকে কেউ রিকভার করেছে? হ্যাঁ, অনেকটাই রিকভার করেছে। সিস্টার শিউলির ব্যবহার ওকে অনেকটাই সাহায্য করেছে। আরেকটা ঘটনা স্যার, ওর হাজবেন্ড বিশুমিত্র, সে তো অ্যারেস্ট হয়েছে। তো এই খবরটা শোনার পর ও কিন্তু অনেক কাম অ্যান্ড কোয়াইট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো নর্মাল কোর্সে রিলিজ করে দেওয়া যায়। খালি যাকে সেটা আপনি ডিসিশন নেবেন, আপনি ডিপার্টমেন্টাল হেড। না না, সেটা ঠিক আছে, কিন্তু পেশেন্ট তো আপনি এনেছিলেন, আপনার সিদ্ধান্তটা কিন্তু এক্ষেত্রে খুব জরুরি। আর তাছাড়া স্যার, সীতা মিত্র তো অন্য 5 জন পেশেন্টের থেকে অনেকটা আলাদা। এই কথাটাই আমি বলতে চাইছিলাম। রিলিজ করে দিলেও এখন যাবেটা কোথায়? এমন একটা মেয়ে যার কোনো আত্মীয় স্বজন নেই, ঘর নেই, ঘরের মানুষ এখন জেলে। অবশ্য সে অমানুষটা থাকলে বড় সুবিধে হতো না। অদ্ভুত জীবন মেয়েটার, ঘরে বাইরে কোথাও কোনো আশ্রয় নেই। সীতা মিত্র কিন্তু আমাকে একই কথা বলছিল, আসলে ও খুব ইনসিকিউর ফিল করছে। সেইটাই তো চিন্তার কথা। আমি কিন্তু স্যার ওকে অভয় দিয়েছি। তার মানে? আমার মা আগুনে পুড়ে মারা গেছেন, তখন তো আমি তাকে বাঁচাতে পারিনি। তারপর আমি ডাক্তারি পাশ করলাম। আমি তখনই প্রতিজ্ঞা করলাম, আগুনে পোড়া রোগীদের আমি বাঁচাবো, সুস্থ করব। অনেককেই বাঁচিয়েছি, সীতা মিত্রকেও বাঁচালাম। কিন্তু মনে হচ্ছে এই বাঁচানো ঠিক যথার্থ বাঁচানো নয়। আসলে ওর চারপাশে যে অশান্তির আগুন জ্বলছে, আমি তাকে নিভাতে চাই স্যার।
ডক্টর বিশ্বাস, আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। এক্স্যাক্টলি আপনি কি করতে চান? আপনি তো জানেন স্যার, আমি ব্যাচেলার, আত্মীয় স্বজন কেউ নেই, একেবারে একা। হঠাৎ করে যদি এমন একটা বোন পেয়ে যাই, সেই লোককে সংবরণ করা যায়? আপনি বলুন। রিয়েলি? হ্যাঁ স্যার, মানে আমি ভেবেছি যে প্রথমে ওকে কোনো হোমে বা আশ্রমে নিয়ে রাখবো। মানে আমার সঙ্গে থাকলে তো 5 রকম কথা উঠতে পারে, তো ওখানে থাকাকালীন আমি প্লাস্টিক সার্জারি করিয়ে ওর মুখটা একদম স্বাভাবিক করে ফেলবো। ডক্টর বিশ্বাস, ইউ আর সিম্পলি গ্রেট। নো স্যার। সীতা মিত্রের নতুন জীবনের প্রতি আমার শুভেচ্ছা রইল। আপনার প্রতি রইল আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। সীতা মিত্র আপনার সঙ্গে থেকে তার জীবনের, তার বেঁচে থাকার একটা নতুন মানে খুঁজে পাক। অল দ্য বেস্ট। শিউলি, বলতে পারো আমরা কেন বারবার স্যারকে এরকম ভুল বুঝি? কেন? এতদিন স্যারের অজান্তে আমরা তাকে নিয়ে অনেক আলোচনা করেছি। বিকেল 5টার সময় উনি কোথায় যান, কেন যান। হ্যাঁ, তো কি হয়েছে? সেটা তো আমার মনে আছে, আজ থেকে বেশ কয়েক বছর আগে বলরাম মিত্র বলে এক ভদ্রলোক আমাদের মেল ওয়ার্ডে ভর্তি হন। তারপরে বইয়ের ভয়ে সে বাড়ি ফিরতে চাইতো না, কলা খেতে খুব ভালোবাসতো, যার রেনাল ফেলিয়ার হয়েছিল, মনে নেই? তারপরে তার তৃতীয় পক্ষের স্ত্রী তাকে জোর করে বাড়ি নিয়ে যায়। হ্যাঁ, মনে আছে। তুমি জানো শিউলি, এই কদিন স্যার ড্রিমল্যান্ড নার্সিংহোমে তার চিকিৎসা করে গেছে। কোনো টাকার বিনিময়ে কিন্তু নয়, সম্পূর্ণ মানবিকতার খাতিরে। স্যারের এই মানবিক দিকটাকে আমরা ভুল বুঝেছি। সত্যি? হ্যাঁ শিউলি। কি বলছো তুমি? শিউলি, সব থেকে দুঃখের কথা কি জানো? কি? যার জন্য স্যার এত পরিশ্রম করলেন, সেই বলরাম মিত্র আজ আর আমাদের মধ্যে নেই। নার্সিংহোমের ডাক্তার নিজে আমাকে এসে আজ সব কথা বলে গেলেন। কিন্তু শিউলি, আমি বুঝতে পারছি না যে আমার এখন কি করা উচিত। আমার তো এখন স্যারের কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত। এক্ষুনি তুমি স্যারের কাছে যাও, গিয়ে ক্ষমা চেয়ে নাও। কিন্তু উনি কি আমাকে ক্ষমা করবেন? স্যারের মন অনেক বড়, গিয়ে দেখো। তুমি বলছো? বেশ, আমি এখনই যাচ্ছি। স্যার। হ্যাঁ শুভ্রাংশু, বল। বলবে আমাকে? স্যার, আপনি আমায় কিছু বলবেন না? কি বলবো তোমাকে? স্যার, এই হসপিটালের সবাই আপনাকে নিয়ে আলোচনা করতো। রোজ বিকেল 5টায় আপনি কোথায় বেরিয়ে যান, এমনকি আমিও। This is a part of our life, শুভ্রাংশু। প্রশংসা যেমন আছে, নিন্দেও আছে। ওসব নিয়ে আমি ভাবি না। স্যার, স্যার প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? হ্যাঁ স্যার, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। তুমি ভুল বুঝেছো, তার জন্য তুমি রিপেন্ট করছো,
যন্ত্রণা পাচ্ছ। তোমাকে আর কি ক্ষমা করবো? স্যার আপনাকে এত কাছ থেকে দেখে, আপনার সঙ্গে এতদিন মিশে আপনাকে আমি ছি, আমার ভীষণ ছোট লাগছে নিজেকে। দেখো শুভ্রাংশু, তুমি আমাকে ভালোবাসো, শ্রদ্ধা করো, তাই তো আমার সমালোচনা তুমি কষ্ট পেয়েছো, দুঃখ পেয়েছো। এই দুঃখের আরেক নাম তো ভালোবাসা। শুভ্রাংশু মানে জানো? সাদা চাঁদ। চাঁদে কলঙ্ক থাকে, সাদা চাঁদে কিচ্ছু থাকে না। থ্যাংক ইউ স্যার।